আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথনে। গতকাল শনিবার যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদায়ের আগে তারেক রহমানের কাছ থেকে একটি প্রতিনিধি দল, খুব হাই প্রোফাইল একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে। সেই প্রতিনিধি দলে ছিলেন তারেক রহমানের মুখ্য সচিব, তারেক রহমানের সামরিক সচিব এবং তারেক রহমানের বিশেষ সহকারী। কি কথা হয়েছে তাদের মধ্যে? এছাড়াও আপনারা জানেন যে গতকাল বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির খান তিনি তার সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়ার বাড়িতে গিয়েছেন। পরশুদিন শুক্রবার এই উপলক্ষে তিনি তার সরকারি বাসভবনে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেই ইফতার পার্টিতে একটি চমৎকার মুনাজাত করা হয়েছে। সেই মুনাজাতের কথাটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই ইফতার পার্টির কথা বলি। আপনারা জানেন যে পত্রিকায় অলরেডি খবর বেরিয়েছে যে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে গড়িমসি করছেন। আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে এই বাড়িটার জন্য তার অনেক মায়া জন্মেছে, তিনি সেখানে ছাগল পর্যন্ত পালন করেছেন। আবার তার একটি ছাগল ডারবি নাসিররা রাতের আধারে চুরি করে জবাই করে খেয়েছে। এরকম নানামুখী ঘটনা এবং মিডিয়ায় যেটা দেখছি যে উপদেষ্টারা এখন পাবলিকদের এড়িয়ে চলছেন। তারা এই পাবলিকদের যে প্রেশার, মবের ভয়ে আছেন। এর মধ্যেই এই ফাজুল কবির খান তিনি ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উপলক্ষে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সাবেক উপদেষ্টারা এসেছিলেন, সেখানে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক ছিলেন, সেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন ছিলেন। সেখানে একটা ভালোই মিলন মেলা হয়েছে। তো সেইখানে ফয়জুল কবির খান একটি মোনাজাতের আয়োজন করেছেন। সেই মোনাজাতটা শোনার পর থেকে আমি মনে যে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আসলে আমি স্বস্তি বোধ করছিলাম না। সেই মোনাজাতে প্রায় 10টা পয়েন্ট তারা আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এটা দোষের কিছু না, রমজান পবিত্র মাস, এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়াই যায়। তো তাদের 4-5টা পয়েন্ট আমি পেয়েছি। তো প্রথম টা একটু বলি। হে আল্লাহ, তুমি বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব রচিত হয়েছে সেই দূরত্ব তুমি ঘুচায়া দাও। এই দুইটি দল একই মায়ের পেটে দুই ভাইয়ের মতো, তুমি তাদের মধ্যে সকল মনোমালিন্য ঘুচায়া দাও। আরো বলেছেন, হে আল্লাহ, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব গত 18 মাস অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট করে দেশটা চালিয়েছেন, সরকার চালিয়েছেন। যে কারণ সমূহের জন্য তিনি ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার দায়ভার থেকে তুমি তাকে মুক্তি দাও। হে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান, তুমি তার এই রাষ্ট্রপতি হবার খায়েশটা পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ উত্থাপিত হয়েছে। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুদকে জমা পড়েছে, তুমি এই সব অভিযোগ থেকে আমাদের মুক্তি পাবার তৌফিক দান করো। আরো একটি খুব ইন্টারেস্টিং দাবি তারা আল্লাহর কাছে করেছে, প্রার্থনা করেছে। হে আল্লাহ, এই যে 24 সালের জুলাই আগস্টে যত পুলিশ হত্যা হয়েছে সেই পুলিশ হত্যার বিভিন্ন তথ্য প্রমাণ সাবেক শেখ হাসিনার সরকারের কাছে জমা হয়েছে। তারা অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণের সাপেক্ষে যদি বিচার হয় কখনো, তাহলে আমরা অনেকেই ফেঁসে যাব। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণ যেন কখনো আলোর মুখ না দেখে। তো এরকম আরো কিছু মোনাজাত হয়েছে, তারা কেক কেটেছে। এখন এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে যে অনেক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোমেন স্বয়ং সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিল। তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে, যে কারণে মনে করা হচ্ছে যে দুদকের চেয়ারম্যানই তো তাদের লোক, তাহলে সেই লোক কেমনে বিচার করবে? তাহলে কি করণীয়? যে দুদকের এই চেয়ারম্যান ডক্টর মোমেনকে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে। এই যে আমি মোনাজাতের কথাগুলো বললাম, আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরোটাই রসিকতা। পুরোটাই রসিকতা নয়, পুরোটাই সত্যি। এবং এই সমগ্র মোনাজাতের একটা ভিডিও আছে ডাস্টবিন শফিকের কাছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা উদ্ধার করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি ডাস্টবিন শফিকই বা তার কোনো ঘনিষ্ঠ একটা সূত্র একদিন না একদিন এই মোনাজাতের ভিডিও তারা এটা রিলিজ করবেন। এদিকে
গতকাল রবিবার ডক্টর ইউনূস 3:30টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে চলে গেছেন তার গুলশানের নিজস্ব বাসভবনে। অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর ইউনূস সহসা এই প্রধান উপদেষ্টার পদ ছাড়বেন না, এবং তিনি অনেকভাবে চেষ্টা করেছেন যাতে দীর্ঘদিন প্রধান উপদেষ্টার পদে থাকতে পারেন, কিন্তু বিএনপির সাথে তিনি পেরে ওঠেননি। বিএনপি তার সব অযৌক্তিক দাবি দেওয়া মেনে নির্বাচনে গিয়ে ক্ষমতা পেয়ে চোখ উল্টে দিছে। চোখ পুরা উল্টায়নি, মানে অ্যাটলিস্ট ইউনূস হ্যাড টু গো। এখন ডক্টর ইউনূস 3:30টায় চলে গেছে। 3টার সময় তারেক রহমানের পক্ষ থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল তার সাথে দেখা করে। সেই প্রতিনিধি দলে ছিলেন সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেক, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং তারেক রহমানের বিশেষ সহকারী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। তো স্বভাবতই এত হাই প্রোফাইল একটা প্রতিনিধি দল কেন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, এবং এটা নিয়ে যারা এই খবরটা জানেন, এটা মেইন মিডিয়া আমার চোখে পড়েনি, তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন, এবং অনেকেরই ধারণা যে বোধহয় এই তারেক রহমানের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের কাছে গিয়েছেন তাকে ভবিষ্যতে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দিতে বা এই সংক্রান্ত কোনো আলোচনা করতে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যে না, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বরং সম্প্রতি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি যে দৈনিক কালের কণ্ঠে 2 পর্বে প্রচারিত একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন, এই প্রতিনিধি দল আসলে গিয়েছিল সেই অভিযোগের বিষয়ে আলোচনা করতে, এবং সেই অভিযোগ সমূহ সত্যি কিনা, সেই অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের মতামত কি, সেগুলো জানতে গিয়েছিলেন। কারণ আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার প্রশ্নই ওঠে না, এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারে তার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। নইলে হঠাৎ করে যে রাষ্ট্রপতি 18 মাস একদম মুখে কুলুপ এঁটেছিলেন, তালা লাগিয়েছিলেন, তিনি হঠাৎ করে এত সোচ্চার হলেন কেন? এটাও একটা বৃহত্তর রাজনীতির অংশ। একটা ছোট্ট খবর দিয়ে, আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেই দিল্লি থেকে তিনি জেদ্দা গিয়েছিলেন। বেসিক্যালি জেদ্দায় গিয়েছিলেন। জেদ্দায় তার উদ্দেশ্য ছিল ওআইসি, যে ইসলামিক কান্ট্রিজ গুলো আছে তাদের সদস্যদের তিনি ইফতার এবং সেহেরিতে দাওয়াত করবেন, কিন্তু শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তিনি এই ইফতার এবং সেহেরি বাতিল করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এর কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, এবং ইরান এই মধ্যপ্রাচ্যে আমেরিকান যে ঘাঁটি রয়েছে 5টি দেশে পাল্টা আক্রমণ করেছে। তো এই অবস্থায় ডক্টর খলিল ফিরে এসেছে। ডক্টর খলিল, আপনারা জানেন যে জাতিসংঘের একটি পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে, প্যালেস্টাইনও প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, কিন্তু প্যালেস্টাইন বাংলাদেশের সমর্থনে সরে গেছে। কিন্তু এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে, এবং সাইপ্রাসকে ভারত সহ অনেক দেশ সমর্থন করছে। এখন দেখা যাক ডক্টর খলিল এবং বাংলাদেশ সেই পদে বিজয়ী হতে পারেন কিনা। প্রিয় বন্ধুরা, এটি মার্চ মাস, অগ্নিঝরা মার্চ। এই মাসেই আমাদের 71 সালের স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এই অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নতুন সরকারের জন্য এই যে পবিত্র মাহে রমজান চলছে, মাহে রমজানের পরেই কতগুলো চাপ চলে আসবে, মারাত্মক কতগুলো চাপ। এর মধ্যে 1 নম্বর চাপ হলো পুলিশ হত্যার বিচার নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে তোলপাড় করা কাণ্ড ঘটে যাচ্ছে, এবং সরকারের পক্ষ থেকেও পুলিশ হত্যার বিচারের ব্যাপারে যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, এ ব্যাপারে সরকারকে এগোতে হবে এবং তাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। তাকে আগের সরকারের, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ইন্ডিমিনিটি ছিল সেটা অনুসরণ করতে হবে এবং বলতে হবে যে আমরা এই ইন্ডিমিনিটিকে সমর্থন করি এবং পুলিশ হত্যার বিচার হবে না। এবং এই কাজ যদি তারা করে তাহলে লং রানে তারা পুলিশের কাছ থেকে কোনো রকম কোঅপারেশন পাবে না এবং পুলিশের যে মোরাল ক্যারেজ এটা বাড়বে না। এখন 2-4 জন পুলিশ কর্মকর্তা যারা টহল দিচ্ছেন, যেমন মাসুদ একা, ডিসি মাসুদ, তিনি চেষ্টা করছেন, কিন্তু তিনি একা কি করবেন? তার পুলিশকে তিনি কিন্তু মুভ করাতে পারছেন না।
উল্টো তাকে যেভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এতে করে যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে, যে কোনো সময় তার চাকরি চলে যেতে পারে। পুরো বাহিনী যদি তার সঙ্গে না থাকে, পুরো চেইন অফ কমান্ড যদি না থাকে, তাহলে একা ডিসি মাসুদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। অনেকে থেকে হারুনের সঙ্গে তুলনা করেন, বিপ্লবের সঙ্গে তুলনা করেন, অনেকে আগের আমাদের কোহিনুরের সঙ্গে তুলনা করতে পারেন, কিন্তু ওই সময়টাতে পুলিশের যে চেইন অফ কমান্ড ছিল, সেই চেইন অফ কমান্ডের মধ্যে একটি মানুষ বা একজন পদবিধারী বড় কর্তা বা মাঝারি কর্তা, তিনি যে কোনো রাজনৈতিক ব্যক্তিদের কাছাকাছি পৌঁছে গেলে সেখানে যে প্রতিক্রিয়া হয়, যেটা হারুনদের ক্ষেত্রে হয়েছে, বেনজিরদের ক্ষেত্রে হয়েছে, সেটি এই বর্তমান ভঙ্গুর অবস্থায় যাকে বলা হয় মাসুদের পক্ষে বা মাসুদের মতো অন্য কারোর পক্ষে সম্ভব নয়। বোঝার চেষ্টা করুন যে গত 17 মাসে আমরা একমাত্র মাসুদ ছাড়া অন্য কোনো পুলিশ কর্মকর্তার নাম জানি না। অথচ যদি পুলিশের স্বাভাবিকতা থাকতো, তাহলে অন্তত এরকম 1 ডজন মাসুদের নাম আমাদের মুখস্থ হয়ে যেত। আবার এই যে মাসুদ মাদকের বিরুদ্ধে সে অপারেশন পরিচালনা করেছে, এটি সারা দেশের মানুষের কিন্তু সমর্থন পাচ্ছে, শান্তিপ্রিয় মানুষ। আমি বেশ কয়েকবার এটা নিয়ে সাবেক আইজি বেনজির, তার সাথে কথা বলেছি। বেনজির সাহেব যখন র্যাবের ডিজি ছিলেন, তখন তাকে দিয়ে বেশ কয়েকটা অপারেশন চালানো হয়েছে। আমার যেমন নাইম রোড, ধানমন্ডি লেকের পাড়, রমনা পার্ক, এই সমস্ত এলাকায় বেশ কয়েকটা অপারেশন চালানো হয়েছে। কিন্তু ওই আমলে কিন্তু এই সরোয়ার্দী উদ্যান যে এলাকাটাতে ডিসি মাসুদ অপারেশন চালিয়েছে, এটা বেনজিররাও পারেননি। আমি এটা নিয়ে নয়া দিগন্তে লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে লিখেছি, ওদের যে মানে উপসম্পাদকীয়, সেখানে বিস্তারিত লেখা লিখেছি। তো সেটা পুলিশ রেসপন্ড করেছিল, কিন্তু শুধুমাত্র ওই জায়গাটাতে যেখানে মাসুদ করেছে, সেই জায়গাটাতে সেই মানে শেখ হাসিনার জমানার শক্তিশালী পুলিশ কিন্তু সেখানে হাত দেয়নি। তো কাজে মাসুদ এখানে হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাত অনেকটা পুড়ে গেছে। যেভাবে তাকে নিয়ে বুলিং হচ্ছে, তাকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, এর ফলে তিনি মিডিয়ার সাথে যে অসহায়ভাবে নিজেকে উপস্থাপন করছে, ইট মিনস তিনি এগুতে পারবেন না, তাকে স্টপ হয়ে যেতে হবে। অন্যদিকে আবার মোহাম্মদপুরের যে আইনশৃঙ্খলার অবনতি, সেখানকার চুরি ডাকাতি, রাহাজানি, ছিনতাই থেকে শুরু করে যা কিছু হচ্ছে, এটা দমন করার জন্য স্বয়ং আইজি সাহেবকে মাঠে নামতে হয়েছে। ইট মিনস পুলিশের চেইন অফ কমান্ড নেই। একটা থানা দমন করার জন্য একজন ওসি যথেষ্ট। ওসির সাথে, ওসির কমান্ডে কখন ম্যাজিস্ট্রেট যেতে পারে তার কমান্ডকে সাহায্য করার জন্য, ওসির হাতকে শক্তিশালী করার জন্য র্যাবের একটা টিম যেতে পারে, অথবা আর্ম ব্যাটালিয়ন পুলিশের একটা বিশেষ টিম যেতে পারে স্পেশাল অভিযান চালানোর জন্য। কিন্তু স্বয়ং আইজি সাহেবকে মোহাম্মদপুরের মতো একটা অপরাধপ্রবণ জায়গাতে দাঁড়িয়ে থেকে তাকে বলতে হবে যে পুলিশকে নৈতিকভাবে সমর্থন দেওয়া, আসামিদেরকে ভয় দেখানো এবং জনমনের স্বস্তি ফিরিয়ে আনার জন্যই আইজি হিসেবে আমি এখানে এসেছি। ইটস এ রং। ইট মিনস পুলিশ এখনো অ্যাক্টিভেট হচ্ছে না। আর সেই অ্যাক্টিভেট পুলিশকে যদি করতে হয়, তাহলে অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে। এখন সেই পুলিশ হত্যার বিচার করতে গেলে বিপদটা কি? যারা প্রকাশ্যে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা পুলিশ মেরেছি, আমরা পুলিশকে মেরে টেনিয়ে রেখেছি এবং এটা আমাদের আন্দোলনের অংশ ছিল, এবং এই কাজ না করলে আমরা বিজয়ী হতাম না, এবং আন্দোলনের স্বার্থে, বিপ্লবের স্বার্থে এই ধরনের কাজ সারা পৃথিবীতে ঘটে, সারা দুনিয়াতে ঘটে, আমরাও এই কাজগুলো ঘটিয়েছি। ভালো কথা। গত 17 মাসে এটা নিয়ে চ্যালেঞ্জ হয়নি, এখন এটা নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে। ইতিমধ্যে একজন সমন্বয়কে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজন সেই যে আলোচিত সমন্বয়ক নেতা হবিগঞ্জের, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল কলকাতাতে। সেখান থেকে তিনি কোনো মতে, কলকাতা না দিল্লি এয়ারপোর্টে, সেখান থেকে তিনি কোনো মতে ফিরে এসেছেন। কাজেই আগামী দিনগুলোতে পুলিশের চোখে, সাধারণ মানুষের চোখে, যারা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী তাদের চোখে যারা এই কাজগুলো ঘটিয়েছেন বা স্বীকার করেছেন বা করেননি, কিন্তু নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য তারা যে সকল কথাবার্তা বলেছেন, এর দায় তাদেরকে পরিশোধ করতে হবে। এগুলো এক। দ্বিতীয়ত হলো, যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছেন তারা এখন বলার চেষ্টা করবেন যে আমরা এই কাজগুলো করেছি বিএনপির সাথে মিলেমিশে, বিএনপির অমুক অমুক ছিল। এবং ইতিমধ্যে একজন সমন্বয়ক তিনি রীতিমতো হুমকি দিয়েছেন যে আমরা ফাঁস করে দেব সেই কারা লন্ডন থেকে আমাদেরকে কখন কি উপদেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, কি লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। এই গেল একটা বিপত্তি। আরেকজন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি যারা লোকজন, সেই সমন্বয়কের সেই যে ফটো কার্ড ইন্টারনেটে ছাড়ানো হয়েছে, সেটার প্রেক্ষিতে বলার চেষ্টা করছেন যে ওর এত বড় সাহস, ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নাম উল্লেখ করে কথাবার্তা বলছে, ওকে এক্ষুনি গ্রেপ্তার করা হোক। তো এরকম যে ধাক্কা ধাক্কা এই রোজার মাসে শুরু হচ্ছে, এটা
রীতিমতো রোজার পরে বুমেরাং হবে এবং ব্রাস্টিং হয়ে যাবে, জাস্ট লাইক সুনামির মতো এটা হয়ে যাবে। দ্বিতীয়ত আপনি দেখবেন যে এইবার মন্ত্রী পরিষদে অনেকে চান্স পেয়েছেন, আমি নাম বলবো না, যাদের মন্ত্রী পরিষদে চান্স পাওয়া তো দূরের কথা, এমপি হওয়া তো দূরের কথা, তাদের অনেকের মেম্বার হওয়ার পর্যন্ত যোগ্যতা ছিল না, কিন্তু তারা হয়েছেন। এখন বিএনপির ভিতরে বাইরে বলা হচ্ছে যে এদেরকে দিয়ে কি কিছু করা হয়েছে, বা ওই যে ডিবি হারুন শেষ মুহূর্তে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে তো এখন ক্ষমতার অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে, যারা সরাসরি বিএনপি রাজনীতির সাথে জড়িত নয়। তো তাদেরকে দ্বারা কি কোনো কাজ করানো হয়েছে, তাদের কাছে কি কোনো গোপন তথ্য আছে, এবং তাদের সেই গোপন তথ্য যাতে পাচার না হয় এবং তারা যেন অনুগত থাকে, কৃতজ্ঞ থাকে, এজন্যই কি মূলত তাদেরকে বিএনপি পদ পদবি দিয়ে অনুগত রেখেছে, এই প্রশ্নটা চলে আসছে। এরপরে হলো যে ওই সময়টাতে, আন্দোলনের ওই সময়টাতে তখনও পর্যন্ত জামাতের সাথে বিএনপির কিন্তু সম্পর্ক ভালো ছিল, বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে কিন্তু তখনও সম্পর্ক ভালো ছিল। 2024 সনের যদি আগস্টের আগে জুন, এপ্রিল, মে, জুনের কথা চিন্তা করেন, তখনও পর্যন্ত জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো ছিল। এবং জামাত যদি এই সকল কথাবার্তা, বিএনপির নেতৃত্বের সাথে কথাবার্তা রেকর্ডগুলো তাদের কাছে রেখে থাকে, ফলে আগামীতে যদি এই পুলিশ হত্যার বিচার নিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হয়, তাহলে এটা নিয়ে রীতিমতো কোয়ার্টার গেট কেলেঙ্কারি শুরু হয়ে যাবে। কিন্তু এটা করতে হবে, এটা বিএনপিকে অ্যাভয়েড করা যাবে না। এটা মানে বিএনপির জন্য অনেকটা সেই কর্নেল তাহেরের ফাঁসির মতো অবস্থা, এই ঝুঁকি তাকে নিতেই হবে। কর্নেল তাহেরের ফাঁসি দেওয়া ছাড়া জেনারেল জিয়াউর রহমানের কোনো উপায় ছিল না। আবার কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার কারণে ইতিহাসে তিনি যেভাবে নিষ্ঠুর শাসক হিসেবে নিন্দিত হয়ে আছেন এখনো পর্যন্ত, এবং যেভাবে তাকে বিট্রেয়ার হিসেবে জাসদের লোকজন এখন পর্যন্ত তাকে অভিসম্পাত করে, ঠিক এই সময়টিতেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থে, পুলিশের যাকে বলা হয় চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারকে অবশ্যই পুলিশ হত্যার ব্যাপারে কার্যকর ভূমিকা নিতে হবে। এবং এটা নামকাস্তে লোক দেখানো হলে চলবে না, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেই এই কাজ করতে হবে। এবং এই কাজের সঙ্গে স্নাইপার রাইফেল আসবে, এই কাজের সঙ্গে 7.62 বোরের যে রাইফেল, সেই রাইফেলের গুলি, তারপরে কারা গুলি করেছে, এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত যে বক্তব্য দিয়েছেন যে যাদেরকে দিয়ে এই গুলিগুলো করানো হয়েছে তারা দেখতে আমাদের মতো নয়, মানে আমাদের মতো নয়, ভারতের মতো নয়, স্পষ্টতই বলা হচ্ছে পাকিস্তানের লোকজনের মতো দেখতে, ইউরোপিয়ানের মতো দেখতে, অথবা আফগানিস্তানের লোকের মতো দেখতে, হোয়াট এভার মেবি, বাংলাদেশ এবং ভারতের মানুষ কিন্তু দেখতে একই রকম। অর্থাৎ রয়্যাল লোক যদি এই কাজ করতো, ডিজিএফআই লোক এই কাজ করতো, বাংলাদেশ পুলিশের লোক এই কাজ করতো, ইট সিমস দ্য সিমিলারিটি। কিন্তু সেটি ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যে ফুটে উঠেছে যে না, এখানে অন্য কেউ ছিল। তাই এই অন্য কেউ কারা এনেছে? মার্কিন ডিপ স্টেট এনেছে, জামাত এনেছে, বিএনপি এনেছে, আওয়ামী লীগ এনেছে, এগুলো সামনে আসতেই হবে। সবচেয়ে মারাত্মক বিপদ হবে যে এই ঘটনার সঙ্গে সেনাবাহিনী কতটা সম্পৃক্ত ছিল, সেনাবাহিনীর কারা কারা এর সাথে জড়িত ছিল, বা কারা কারা এর সাথে জড়িত ছিল না, এই বিষয়গুলো সামনে চলে আসবে। ফলে আরেক দফা এই পুলিশ হত্যাকাণ্ড, এটাকে অ্যাভয়েড করা যাবে না, কিন্তু এটাকে নিয়ে যখন আপনি নাড়াচাড়া করবেন, কেসও খুলতে গিয়ে সাপ বের হয়ে আসবে এবং রাজনীতির সমস্ত ধারাপাত উলটপালট হয়ে যাবে। এগুলো একটা। 2 নম্বর হল যে গত 17 মাসে যে মবগুলো হয়েছে, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষক হাফিজুর রহমান কার্জন তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি 32 নম্বর ভাঙার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা এলাইট তার বিরুদ্ধে মামলা করবেন। এই কার্জনকে আসলে কার্জনের এত সাহস ছিল না, আমাদের ডিপার্টমেন্টের ছেলে, ভালো ছাত্র, পড়াশোনা করেছে, নম্র ভদ্র, ওর কখনোই এত সাহস ছিল না। ওকে এই জেলে নেওয়াটা ভীষণ রকম একটা অন্যায় হয়ে গেছে। এ জেলে নেওয়ার পরে সাহস বেড়ে গেছে, এখন আপনি একে মারতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। এখন এ যদি মানে আইনের ছাত্র সেভাবে কোনো একটা কোর্টে মামলা সাবমিট করে, সেটা আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, এটা একটা রেকর্ড থেকে যাবে এবং সেই মামলা এই বর্তমান জমানাতে যারা আছেন তারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ভোগাবে। যেমন 32 নম্বর ভাঙা হয়েছে, 32 নম্বর কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্দেশ ছাড়া, তার হুকুম ছাড়া বা তার আশকারা ছাড়া ভাঙতে পেরেছে? বা ধরুন যারা ভেঙেছে তাদের সঙ্গে কি বিএনপির কোনো যোগাযোগ ছিল, বিএনপির কোনো নেতার সম্পর্ক ছিল?
এমনকি তার সঙ্গে কি জামাতের কোনো যোগাযোগ ছিল, এই বিষয়গুলো নিয়ে যখন টানাটানি হবে অনেকে দেখবেন ফটাফট করে সত্য কথা বলে ফেলবে। এতে কত মানুষের যে ইজ্জত যাবে, কত মানুষের যে ইমেজ নষ্ট হবে, তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে। তৃতীয় যে জিনিসটা আছে যে ৩২ নম্বর ছাড়া এই গত ১৭ মাসে যে সকল উল্লেখযোগ্য মব হয়েছে, এই মবের যারা নায়ক এরা সবাই দেখবেন যে জনগণ দ্বারা ধিকৃত হবে, এই সমাজে তারা লাঞ্ছিত হবে প্রাথমিকভাবে, এবং পরবর্তীতে তাদের সবার বিরুদ্ধে জনগণই মামলা করবে। যারা মব করেছে এরা রেহাই পাবে না, কোনো অবস্থাতে রেহাই পাবে না, এবং এটা সরকারকে চোখ বুজে বুজে সহ্য করতে হবে। এবং যখন ভুক্তভোগী অর্থাৎ যারা এই মব করেছেন তারা যখন আইনের আওতায় আসবেন, তারা যখন নির্যাতিত হবেন, তারা তখন ফটাফট করে বলতে থাকবেন। এক সময় দেখেন ওই যে জনাব তারেক রহমান, আম আদমি পার্টির যিনি সভাপতি তারেক রহমান, তিনি কিন্তু বলেছেন যে আমাকে সিপি অফিস ভাঙার জন্য পিনাকি বলেছে, আমাকে ৩২ নম্বর ভাঙার জন্য পিনাকি বলেছে, ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলেছেন। এবং এই কথা বলার পরে এখন আওয়ামী লীগের লোকজনই বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবকে শেল্টার দিচ্ছেন, এবং তিনি এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তো সেই দিক থেকে আগামীতে যারা মবকারী তারা যদি যাকে বলা হয় জনগণের সামনে এসে সত্য কথা বলেন, কারা তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছে, কি করেছে, তাহলে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন এটা পরিবর্তন হয়ে যাবে এবং বিএনপি মারাত্মক বিপদে পড়বে। সর্বশেষ যেটি তা হলো শুধু মব করা হয় নাই, মব করতে গিয়ে রীতিমতো ডাকাতি করা হয়েছে। আর শুধু